দর্শক, স্যাটারডে স্পোর্টসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মাঠের মানুষ মাঠ থেকেই বিদায় নিলেন, শুধু ফেরা হলো না ড্রেসিং রুমে। বলছিলাম মাহবুব আলী জ্যাকির কথা, বাংলাদেশের এই নিবৃত্তিচারী কোচের কথা আপনারা সবাই জেনে গেছেন। আছি মাঠ থেকে যখন মাঠে খেলা শুরু ঠিক 15 মিনিট আগেই হৃদযন্ত্রের ক্রিয়া তার বন্ধ হয়ে যায়, তারপর সিপিআর দেওয়া হয়, তারপর শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। তাসকিন বলুন কিংবা মোস্তাফিজ বলুন, সবারই কোচ ছিলেন থেকে। একই সঙ্গে সেই মানুষটার প্রতি শ্রদ্ধা যমুনা স্পোর্টসের পক্ষ থেকে। চলে যাওয়া মানেই তো প্রস্থান নয়। জ্যাকি ভাই নিশ্চয়ই আমাদের সঙ্গে আছেন, বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে আছেন, স্পোর্টসের সঙ্গে আছেন। দর্শক, আমরা আজকে স্যাটারডে স্পোর্টসে কথা বলতে চাই। আমাদের আজকে যে মানুষটি আছেন, ট্যাগলাইনটি একটু পরে বলছি, তার সঙ্গে একটু পরিচয় করে দিন। আমিনুল হক, সাবেক অধিনায়ক, বাংলাদেশ দল, জাতীয় ফুটবল দল সাব জিতেছিলেন। একই সঙ্গে আরও পরিচয় আছে। আমি অবশ্য তাকে কখনো অতিথি বলতে চাই না, অতিথি বলাটা ঠিকও বোধহয় না আমিনুল ভাই, কারণ এই যে স্টেজ, এই জায়গাটা আপনার খুব প্রিয়। তবে যেটা বলছিলেন মাহবুব আলী জ্যাকির কথা বলে, এইরকম একজন স্পোর্টসম্যান, আপনারা জানেন কোচের ভূমিকা আপনাদের জীবনে কীরকম থাকে, তার হারানোটা আপনাকেও নিশ্চয় ছুঁয়ে গেছে। ডেফিনেটলি আমি যখনই শুনেছি তখনই অত্যন্ত খারাপ লেগেছে যে মানুষটি দীর্ঘদিন জীবনের মাঠে কাটিয়েছেন, ঠিক মাঠ থেকেই তাকে বিদায় নিতে হয়েছে। এবং ডাক্তাররা চেষ্টা করেছিল, বাট হায়াত মৌতের মালিক আল্লাহ তাকে নিয়ে গেছেন। বাট তার যে অভাব, বিশেষ করে তাসকিন কিংবা মুস্তাফিজ বা যারা ক্রিকেটের যারা তার হাত ধরে বাংলাদেশ দলে দীর্ঘদিন খেলে যাচ্ছে, তারা আসলে সবচেয়ে বেশি অভাবটি অনুভব করবে জ্যাকি ভাইয়ের, যে জ্যাকি ভাই তাদের মাঝে নেই। সো আমরা তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রইল, তার পরিবারের প্রতি সমবেদনা রইল, এবং আমরা দোয়া করি আল্লাহ পাক যাতে তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমরা সবাই চাই, নিশ্চয়ই সে প্রার্থনা আমরা করছি। দর্শক, আমরা আজকে কথা বলবো কিছুদিন আগেই, কদিন আগে আমরা জেনেছি উই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান। এই শব্দটির সঙ্গে আপনারা সবাই পরিচিত হয়ে গেছেন। তাই আমরা কথা বলতে চাই বাংলাদেশের স্পোর্টস নিয়ে পরিকল্পনাটা কী, বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে পরিকল্পনাটা কী, সেই নিয়ে কথা বলবার জন্য পরিচয়টা আবারও দিচ্ছি। যে মানুষটি সবার এই বিষয়ে সবথেকে ভালো বলতে পারবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক, একের সঙ্গে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক তিনি। আমিনুল ভাই, আপনাকে এই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। দীর্ঘ সময় আপনি অনেক দিন ধরে আছেন, স্পোর্টসের সঙ্গে আছেন, রাজনীতির সঙ্গে আছেন, সবার আগে তো আপনি স্পোর্টসম্যান, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে আমরা এই স্টেজে অনেকবার দেখেছি, খুব কঠিন সময় স্টেজে দেখেছি, সেই সময়গুলো পার করেছেন, জেল জুলুমে হয়েছে, অত্যাচার হয়েছে, সব মিলে এখন কি মনে হয়, আগে যে আপনার অনেক দিন ধরে প্ল্যান করছিলেন স্পোর্টসকে নিয়ে যেতে চান একটা জায়গায়, সেই জায়গায় প্ল্যানটা যদি বলেন আমাদের। আমি যখন এই চেয়ারে বসে, যখন ওই স্বৈরাচারের সময় এখানে অনেক প্রোগ্রাম করেছি, অনেক সময় আতঙ্কে কেটেছে, বোধহয় নিচ থেকে নামলেই বোধহয় অ্যারেস্ট করে নিয়ে যাবে, এই ধরনের পরিস্থিতিও কিন্তু গেছে। বাট তার আগে যখন আমি একজন ফুটবলার হিসেবে আপনাদের এই মঞ্চে এসেছিলাম, তখন আমি বেশ কিছু বিষয় নিয়ে আমরা প্রায় কথা বলতাম। আপনার সাথে আলোচনা হয়েছে, এখানে আরও অনেকেই বসেছিলেন, তাদের সাথে কথা হয়েছে যে শুধু ফুটবল না, আমাদের টোটাল ফুটবলের না, শুধু আমাদের টোটাল স্পোর্টসের স্ট্রাকচারটা কিভাবে চেঞ্জ করা যায়, কি করণীয় রয়েছে আমাদের, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি যখন খেলেছি, আমার মতো অনেক ফুটবলার, অনেক ক্রিকেটার, অনেক অন্যান্য ইভেন্টের যারা ক্রীড়াবিদ রয়েছেন, তারা অনেকেই বিভিন্নভাবে তাদের মনের বা তাদের যে সমস্যাগুলো রয়েছে, কিভাবে আমরা স্পোর্টসকে ডেভেলপ করা যায়, অনেক বিষয় নিয়ে কিন্তু সকলেরই অনেক প্রত্যাশা, অনেক স্বপ্ন রয়েছে, বাট যেটা আমরা পরিপূর্ণভাবে এখনও বাস্তবায়ন করতে পারি নাই। বাট যেই বিষয়টি নিয়ে আমি প্রথমেই বলতে চাই যে দীর্ঘ 17 বছর আমরা একটি দুঃশাসনের ভিতরে কাটিয়েছি। সেই দুঃশাসনের ভিতরে কাটিয়ে উঠে 5ই আগস্টে আমরা স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ পেয়েছি। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে অ্যাজ এ স্পোর্টসম্যান আমার যেটা প্রত্যাশা, যে আমরা সব কিছুর ঊর্ধ্বে আমরা খেলাকে মাঠে রাখতে চাই, সব কিছুর ঊর্ধ্বে আমরা খেলোয়াড়দের দিকে সবচেয়ে বেশি ফোকাস করতে চাই,
সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমরা বাংলাদেশের যে ক্রীড়াঙ্গন, সেই ক্রীড়াঙ্গনটিকে একটি এমন একটি জায়গায় তৈরি করতে চাই যেটি যাতে ভবিষ্যতে আমাদের যাতে আর কখনো বলতে না হয় যে আমাদের এই সমস্যা রয়েছে। সমস্যা থাকবেই, আমাদের সীমাবদ্ধতা রয়েছে অনেক, বাট আমরা একটি লক্ষ্য স্থির করে আমরা সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করতে চাই, সেই শুরুটা আমরা করতে চাই। সেই শুরুর জন্যই আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার যে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের দিন তিনি একটি বলেছেন একটি কথা, যে উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল ফর দ্য কান্ট্রি। এই যে বিষয়টা, এবং এই বিষয়টার সাথে আপনাদের জন্য হয়তোবা নতুন শব্দটি, বাট আমাদের কাছে এই শব্দটি কিন্তু আমরা প্রায় গত 1.5 থেকে 2 বছর ধরে আমরা এই প্ল্যানগুলো করেছি। এবং সেই প্ল্যানের অন্যতম একটি প্ল্যান হচ্ছে স্পোর্টস, যে বিষয়টি নিয়ে আপনি আজকে আমাকে এখানে দাওয়াত দেওয়া হয়েছে। আমরা বাক্যটা শুনেছি, কিন্তু আমরা কিন্তু প্ল্যানটা জানি না এখন। তো ইতিমধ্যে আমরা কয়েকদিন আগে, আপনাদের মনে আছে কিনা জানি না, আমরা এই যে 8টি বিষয়ের উপরে আমরা কিন্তু সারা বাংলাদেশ থেকে আমাদের সকল নেতা কর্মীরা, আমাদের যারা ভবিষ্যতে যারা এমপি মনোনয়ন পেয়েছেন, প্রত্যেককে নিয়ে কিন্তু আমরা সেমিনার করেছি। এটাকে সেমিনার বলতে পারি, কিংবা এটাকে প্রশিক্ষণ বলতে পারি, বা একটি আলোচনার মতবিনিময় বলতে পারি। সেখানে কিন্তু আমাদের যে বিষয়গুলোর উপরে বলা হয়েছে, আমাদের 1 নম্বর ছিল হচ্ছে ফ্যামিলি কার্ড প্রত্যেকটি পরিবারের জন্য। দ্বিতীয়ত আছে আমাদের প্রত্যেকটি কৃষকের জন্য কৃষক কার্ড। আমাদের তৃতীয়ত আছে প্রত্যেকটি মানুষের কাছে শিক্ষা ব্যবস্থা পৌঁছে দেওয়া। আমাদের প্রত্যেকটি মানুষের কাছে, প্রত্যেকটি পরিবারের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। তারপরে আছে আমার স্পোর্টস, এবং সেই স্পোর্টসে কি আছে আমি এটা পরে আসছি আপনার সাথে আলোচনায়। তারপরে আমাদের আছে আমাদের কর্মসংস্থান। তারপরে আমাদের রয়েছে আমাদের যে ইমাম মুয়াজ্জিনদের নিয়ে একটি সম্মানী ভাতা তাদেরকে প্রতি মাসে সরকারের পক্ষ থেকে দেওয়া, এবং অন্যান্য ধর্মের যারা উপাসনালয়ে যারা রয়েছেন তাদেরকেও সেই সম্মানী প্রদান করা হবে এইভাবে। এবং আমাদের পরিবেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু। যে আপনারা জানেন যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি খাল খনন কর্মসূচি করেছিলেন, সেটি বাংলাদেশের প্রত্যেকটি মানুষ মনে আছে। ঠিক আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি পরিকল্পনা করেছেন যে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা যদি এদেশের সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হতে পারি, আমরা সরকার গঠন করতে পারি, তিনি পরিবেশ নিয়ে বলেছেন যে 20,000 কিলোমিটার আমরা খাল খনন কর্মসূচি কার্যক্রম শুরু করব। এইভাবে ঠিক তিনি আরেকটি বলেছেন পরিবেশ নিয়ে, যে 25 কোটি গাছ আমরা পর্যায়ক্রমে আমরা 5 বছরে লাগাবো। এটা পরিবেশ নিয়ে বললাম। এখন আমি যদি প্রথমে চলে আসি ফ্যামিলি কার্ড, যদি একটু এক লাইনে বলতে হয়, যদি এটা স্পোর্টসের প্রোগ্রাম, বাট তারপর বলছি। ফ্যামিলি কার্ড হচ্ছে যে প্রত্যেকটি পরিবারের যারা নারী রয়েছেন কিংবা মা বা গৃহকর্ত্রী রয়েছেন, প্রত্যেকের কাছে আমরা একটি করে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। এবং সেই ফ্যামিলি কার্ডে কি থাকবে, 2,500 টাকা কিংবা সমমূল্যের 25 কেজি চাল, ডাল, তেল থেকে শুরু করে এই ধরনের উপকরণগুলো থাকবে, যেটা মৌলিক চাহিদা মানুষের। এইভাবে আমরা প্রথম বছরে আমাদের যে পরিকল্পনা রয়েছে, যদি আল্লাহ পাক আমাদের গ্রামের পরিবার বাংলাদেশের হত দরিদ্র, দারিদ্র সীমার নিচে যারা রয়েছে, প্রথম বছর আমরা 50 লাখ পরিবারকে দিব। এইভাবে আমরা পর্যায়ক্রমে বাংলাদেশের, আমরা যদি একটি পরিবারে যদি 5 জন করে সদস্য ধরি, প্রথম বছর যদি 50 লাখ দেই, তাহলে প্রায় 2.5 কোটি মানুষের কাছে পৌঁছাচ্ছি। ঠিক পর্যায়ক্রমে এইভাবে বাংলাদেশের 4 কোটি পরিবারের কাছে আমরা এই ফ্যামিলি কার্ডটি পৌঁছাবো, এবং প্রতি মাসে সরকারের পক্ষ থেকে তারা এই উপকরণগুলো বা এই টাকা পাবে তারা। এটি কিন্তু বাংলাদেশের যিনি টপ, যদি অ্যাডমিন ক্যাডারে ধরে থাকি যে সচিব, তিনি ব্যবহার করুক বা না করুক, তার পরিবারের যিনি গৃহকর্ত্রী রয়েছেন তাকেও দেওয়া হবে। এভাবে আমরা ধনী এবং গরিবের যে বৈষম্য, সেটা কিন্তু আমরা ইকুয়াল করতে চাই, এবং এটি হচ্ছে আমাদের রাষ্ট্র তোমাকে সমানভাবে দেখে। এক্স্যাক্টলি। ওই জায়গা থেকে আমরা শুরু করছি এটি দিয়ে। তো আমি বিস্তারিত অন্য কোনো বলতে গেলে দেখা গেল যে আমার স্পোর্টসের আমরা স্পোর্টসে চলে আসি। আমি জাস্ট একটি এক্সাম্পল দিলাম।
স্পোর্টসে যে বিষয়টি চাই, যেমন ধরেন আমি এর সাথে আবার স্পোর্টস অনেকভাবে জড়িত। আপনি যদি Exactly. স্পোর্টসম্যান বানাতে তার খাবার নিউট্রিশন খুব আমি সেটা important। দিয়ে আসছি, একটু পরে আপনি বুঝতে পারবেন। আমরা যখন প্লেয়ার ছিলাম, আমাদের ভিতরে কিন্তু পেশা হিসেবে খেলাকে বেছে নিবে কোনো বাবা মা কিন্তু এইভাবে কখনো চিন্তা করে নাই। প্রত্যেকটি বাবা মাই কিন্তু চিন্তা করে যে এটা আমার ছেলে পড়াশোনা করে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার হবে, কিন্তু খেলোয়াড় বড় জোর শখ করে খেলতে পারে। খেলতে পারে শখ করে, রাইট। কিন্তু খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কর্মসংস্থান মতো করে যে তারা বেছে নিবে, এটা কিন্তু কেউ চিন্তা করে নাই, কোনো বাবা মাই কখনো চিন্তা করে নাই। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি চিন্তা করেছেন যে আমরা অন্যান্য কর্মসংস্থানের পাশাপাশি আমরা খেলাধুলাকেও পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, এবং সেটাই হচ্ছে আমাদের 1 নাম্বার সেই কর্ম পরিকল্পনার ভিতরে রয়েছে। এবং সেই পেশা হিসেবে কিভাবে আমরা করব প্রতিষ্ঠিত, আপনি দেখেন আমাদের প্রায় 55টি ফেডারেশন রয়েছে, ফুটবল, ক্রিকেট, হকি থেকে শুরু করে ভলিবল, বাস্কেটবল, এসেট্রা এসেট্রা, অনেক ফেডারেশন রয়েছে। এবং এর ভিতরে অনেক ফেডারেশন রয়েছে যাদের কোনো অ্যাক্টিভিটিসই নেই, শুধু নামে রয়েছে, হয়তো একটা অফিস আছে, ওটুকু পর্যন্ত সীমাবদ্ধ। কিন্তু আমরা ফুটবল, ক্রিকেটকে শুধু ফোকাস করতে চাই না, আমরা বাংলাদেশে ইন্ডিভিজুয়াল যে স্পোর্টসগুলো রয়েছে, দলীয় যে স্পোর্টসগুলো রয়েছে, সেখানে আমরা একটি পেশাদারিত্ব আনতে চাই। সেটা যে স্পোর্টসই হোক, আমরা সকল খেলাকে উৎসাহিত করব, এবং সেই সকল খেলাকে উৎসাহিত করার জন্য আমরা এই ফেডারেশনগুলোকে আমরা হয়তো বা সরকারের পক্ষ থেকে কিংবা কর্পোরেট হাউসগুলোকে আমরা এই ফেডারেশনগুলোর সাথে অন্তর্ভুক্ত করব, করে যারা ন্যাশনাল প্লেয়ার, যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে, তাদের জন্য আমরা একটি মাসিক, এটাকে আমরা ভাতা বলি কিংবা সম্মানী বলি, আমরা তাদেরকে স্থায়ীভাবে সেটার বন্দোবস্ত করে দেওয়া হবে। যেই যদি সে ভলিবল প্লেয়ার, সে যদি ন্যাশনাল টিমে খেলে, সেখানে যতজন ন্যাশনাল প্লেয়ার থাকবে তাদেরকে ওই সরকারিভাবে বলেন বা আমরা যদি বেসরকারিভাবে বলেন, আমরা ওইটাকে একটা স্ট্রাকচার তৈরি করছি, বেতন কাঠামো যদি বেতন কাঠামোর ভিতরে আমরা নিয়ে আসবো, এবং সেটা প্রত্যেকটি প্রফেশনাল, প্রত্যেকটি ন্যাশনাল প্লেয়ার সকল এই বেতন কাঠামোর ভিতরে তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে। এভাবে আমরা একটি পরিকল্পনা করেছি। আমরা যদি দ্বিতীয়ত আসি, সেটা হচ্ছে যে বাংলাদেশে এই প্রথম আমাদের যে জাতীয় শিক্ষাক্রম সিলেবাস, সেখানে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করার পরিকল্পনা ইতিমধ্যে আমরা হাতে নিয়েছি। এবং সেটি কি রকম সেটা বাধ্যতামূলক? সেটা আপনি ধরেন 4র্থ শ্রেণী থেকে আমাদের বেড়ে ওঠার, বা আমরা যখন ফুটবলার হয়েছি, আমরা কিন্তু ওই 4র্থ শ্রেণী থেকে কিন্তু কোনো ক্লাব কিংবা কোনো একাডেমিতে খেলেছি। তো ওই সময়টা হচ্ছে একদম পারফেক্ট টাইম বেড়ে ওঠার, বা আমি যে আমার যে ফিজিক্যাল কন্ডিশন বা আমার নিউট্রিশন মাটির মতো থাকে আর কি। হ্যাঁ, ওই সময়টা আমাকে কিন্তু বিল্ড করার একটি মানে একদম গুড টাইম যদি আমি বলি। তো আমরা 4র্থ শ্রেণী থেকে জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে, এবং সেখানে ফুটবল, ক্রিকেট যেহেতু বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা, 2টি খেলা থাকবে, এবং আমাদের সাব গেমস বা এশিয়ান গেমস বা অলিম্পিকে যে গেমসগুলো ভালো করার সুযোগ রয়েছে, সেখান থেকে আমরা প্রথমে 3টি খেলা এবং ফুটবল, ক্রিকেট, এই 5টি খেলাকে আমরা জাতীয় শিক্ষাক্রমে বাধ্যতামূলক করব। এবং সেটা বাংলাদেশে দেখেন, আমাদের প্রাইমারি স্কুল, আমাদের বেসরকারি, মাধ্যমিক, কারিগরি, মাদ্রাসা, আমাদের ভোকেশনাল যে এই ধরনের প্রতিষ্ঠানগুলো রয়েছে, প্রায় 1,48,000-এর উপরে সে প্রতিষ্ঠান রয়েছে। তো সেইখানে যদি আমরা একটু খেয়াল করে দেখবেন যে এক একটা ইভেন্টের জন্য আমরা যদি একজন করে ক্রীড়া শিক্ষক নিয়োগ দিই, সেখানে আপনার প্রায় 7.5 লাখের উপরে আমার ক্রীড়া শিক্ষক প্রয়োজন, কর্মসংস্থান। কিন্তু আমরা প্রথমেই কিন্তু আমার এত ক্রীড়াবিদ নাই, বা আমি যেটা চিন্তা আমাদের, সেটা হচ্ছে যে আমাদের স্কুলগুলোতে আমরা যেমন ছোটবেলায়, আপনিও ছোটবেলায় খেলেছেন, যে একজন ক্রীড়া শিক্ষকই তিনি ফুটবল, ক্রিকেট সকল খেলায় পারদর্শী। কিন্তু আমরা চাই যে ফুটবলের জন্য একজন ফুটবলের ক্রীড়া শিক্ষক দিব, আমরা ক্রিকেটের জন্য একজন ক্রিকেটের ক্রীড়া শিক্ষক দিব, আমরা ভলিবলের জন্য একজন ভলিবলের ক্রীড়া শিক্ষক দিব। এইভাবে ইন্ডিভিজুয়াল ইভেন্টের জন্য আমরা যখন অনেক সময় বলি আমরা যে আমাদের পাইপলাইনে খেলোয়াড় নাই, এখানে সবাই যে ন্যাশনাল প্লেয়ার হবে বিষয়টা এরকম না। আমরা জাতীয় শিক্ষার ক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করার মাধ্যমে আমরা একটি সুস্থ জাতি গড়ে তুলতে চাই। পাশাপাশি আমাদের যে মাদকের বিভিন্ন যে প্রভাব, যে করাল গ্রাস রয়েছে, সেখানে আমরা সমাজকে একটি নতুন ধারায় নিয়ে আসতে চাই, যে খেলাধুলার মাধ্যমে মাঠে আকৃষ্ট করে আমরা মাদকমুক্ত সমাজ করতে চাই। এবং এইভাবে আপনি যখন
মানে 1,48,000 স্কুলের প্রতিষ্ঠানের কথা আমি বলছি, এত ক্রীড়া শিক্ষক আমার প্রথমে আমরা পারবো না করতে। এই কারণে আমরা এটাকে উপজেলা পর্যায়ে দিয়ে শুরু করার পরিকল্পনা করেছি, যে আমাদের 495টি উপজেলায় একজন করে ক্রীড়া শিক্ষক থাকবে, ক্রীড়া অফিসার থাকবে। তার আন্ডারে আমরা প্রত্যেকটি ইভেন্ট, 5টি ইভেন্ট বলেছি, প্রত্যেকটি ইভেন্টের জন্য আমরা 3 জন করে ক্রীড়া শিক্ষক নিয়োগ দিব। দ্যাট মিনস হচ্ছে 15 জন। একটি উপজেলায় যে কটা স্কুল থাকে সেই স্কুল তাদের সাথে কথা বলে, ক্রীড়া অফিসার তার সাথে কথা বলে কোঅর্ডিনেট করবে সরকারিভাবে যেটা কিভাবে করা যায়। তো সেইখানে আমরা প্রায় 7,920 জন ক্রীড়া শিক্ষক নিয়োগ দিতে পারবো। সেক্ষেত্রে কি আপনারা যারা স্পোর্টসম্যান ছিলেন তাদেরকে অগ্রাধিকার দেবেন? এখানে একটি বিষয় আছে, এখানে যে বিষয়টি আছে সেটা হচ্ছে যে ধরেন যারা সরকারি বয়স সীমার ভিতরে থাকবে, আছে না যে আমাদের ক্রীড়াবিদ অনেকে রয়েছে যে হ্যাঁ ঠিক আছে আমি তো খেলছি, যদি একটা সরকারি গভর্নমেন্ট জব পায় তাহলে সে এটাকে প্রিভিলেজ দিবে বা এটাকে প্রেফার করবে। আমরা সেই সরকারি চাকরির বয়স যদি তাদের বয়সসীমার ভিতরে থাকে তাহলে তাকে সরকারি চাকরি হিসেবেই তাকে নিয়োগ দেওয়া হবে, এবং তার অবশ্যই স্পোর্টস ব্যাকগ্রাউন্ড লাগবে এবং আরও কিছু আমাদের কোর্সের ব্যবস্থা থাকবে। সেই কোর্সগুলো তাকে পার হয়েই তাকে এই সরকারি চাকরিতে নিয়োগ পেতে হবে। পাশাপাশি যাদের হয়তো আমাদের যেহেতু পর্যাপ্ত ক্রীড়া শিক্ষক নাই বা এই বিষয়টা একদমই নতুন বাংলাদেশের জন্য, আমাদের যারা মানে সরকারি চাকরির বয়স সীমার উপরে যারা রয়েছে তাদেরকে আমরা চুক্তিভিত্তিক নিয়োগ দিব। এইভাবে আমরা কর্ম পরিকল্পনা ইতিমধ্যে করেছি এবং এটা বিস্তারিত বলতে গেলে আরো সময় লাগবে। আমরা আস্তে আস্তে আরো একটু শুনবো। হ্যাঁ, আমরা অন্যান্য সাবজেক্টগুলোতে আসি। আপনার যে বিষয়টা আপনি বললেন যে 5ই আগস্টের পরে স্বপ্ন অনেক বেশি দেখেছিলেন এবং আপনি বলছেন একটা পরিস্থিতির পর যখন আসলেন, সেই 1.5 বছর আপনি যদি আমিনুল ভাই সত্য করে বলেন, অনেক কিছুই তো হওয়ার কথা ছিল, অথবা হয়েছে, আপনি যদি মূল্যায়ন করতে বলেন আমি যে 10-এ কত দিবেন? আমি 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 10-এ কত, আমি কি বলবো, 5ও দিব না আমি। কারণ আমি যেটি ডে 1 থেকে একটি কথা বলেছিলাম, আপনাদের অনেকেরই মনে আছে যে আমরা স্পোর্টসটাকে শতভাগ দলীয়করণ রাজনৈতিক মুক্ত রাখতে চাই। আমি কিন্তু এখনও সেই একটি কথার উপরে আছি এবং আমার মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও এই কথার উপরে আছেন যে আমরা শুরু করব, আমরা একদম রাতারাতি চেঞ্জ করতে পারবো না, বাট আমাদের টার্গেট থাকবে একটাই যে স্পোর্টসের যারা রিলেটেড রয়েছে সেখানে সরকারে যারাই আসুক না কেন এমন কাউকে আমরা দিব না যার স্পোর্টস সম্পর্কে কোনো ধারণা নেই। কিন্তু আপনি এটা পারবেন, আপনি তো পলিটিক্যাল, আপনাকে তো আশপাশের লোক নিয়ে চলতে হয়। না আমি বলি এখানে দেখেন, ধরেন আমি যেমন পলিটিক্যাল বাট আমি তো স্পোর্টসম্যান, তো যারা পলিটিক্যাল স্পোর্টসম্যান আছে তাদেরকে আমরা আনতে পারি। তারা তো আর মানে স্পোর্টস ব্যাকগ্রাউন্ডের বাইরে না, এরকম যদি যাদেরকে থাকবে তাদেরকে আমরা রিক্রুটমেন্ট করব। কিন্তু আমরা একদম ফ্রেশ, লাইক ধর আমি যদি একটা সিম্পল এক্সাম্পল দিই, আমাদের এই যে শরীফুল আলম ভাই, আপনারা সবাই চিনেন, আমাদের মহারান ক্লাবের তিনি দায়িত্ব দীর্ঘদিন, তিনি এই স্পোর্টসের সাথে দীর্ঘদিন কাজ করেছেন, তিনিও মনোনয়ন পেয়েছেন। তো তার মতো লোক যদি আমরা কাজে লাগে, এটা আমাদের স্পোর্টসের জন্য কাজে লাগবে। তার মানে এই না যে এটা দলীয়করণ করা হচ্ছে, কারণ তিনি রাজনীতিও করেন, স্পোর্টসের সংগঠক হিসেবে দীর্ঘদিন কাজ করেন। মাসুদুজ্জামানের কথা বল, হ্যাঁ, আমাদের মাসুদুজ্জামান সাহেব রয়েছেন, তিনি ক্রিকেট নিয়ে তিনি দীর্ঘদিন কাজ করছেন। এই ধরনের মানুষগুলোকে আমরা কাজে লাগিয়ে স্পোর্টসটাকে দলীয়করণ মুক্ত, রাজনীতিকরণ মুক্ত রাখতে চাই। আমরা এমন কাউকে কখনো রিক্রুটমেন্ট করতে চাই না যেখানে স্পোর্টস নিয়ে আমরা যে স্বপ্ন দেখছি 5 তারিখের পর থেকে, এবং মাঝখানে দীর্ঘ যে 1.5 বছর আমরা পার হয়ে গেছে, আমাদের আসিফ মাহমুদ যিনি ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন, তার কাছে আমরা যেটা আশা করেছিলাম তিনি এটা ধারে কাছেও যেতে পারেন। উনি তো পলিটিক্যাল ছিলেন না যে ওনার পলিটিক্যাল আদর্শের লোক বসাতে হবে। আমি বলতে গেলে এটা শুনতে খারাপ শোনায়, আমি তার সাথে প্রথমে 2-1 বার তার সাথে বসেছিলাম, সে অনুরোধ করেছিল, আমি তাকে পরামর্শ দিয়েছিলাম, বাট তিনি তার সারাউন্ডিং, আমি জানি না তারা কারা, তাদের সাথে কথা বলে, আমি যদি স্পেশালি ক্রিকেট বোর্ডের কথাই ধরেন, না বললেই না, আসলে এটা নিয়ে আমি আসলে বলতে চাই না, বাট তারপর আমি আসছিলাম যে আমাদের প্ল্যান নিয়ে আলোচনা করব, তারপরে প্রাসঙ্গিকভাবে চলে আসছে। আপনি দেখেন ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে মানে যা করেছে, আমি হয়তো বা সরাসরি ছিলাম না, কিন্তু আমি টোটাল বিষয়টা অবজার্ভ করেছি, আমি দেখেছি যে কিভাবে ক্রীড়া উপদেষ্টা সরাসরি তার মানে মন্ত্রীর তকমা তিনি গায়ে লাগিয়ে তিনি যেভাবে স্পোর্টস মিনিস্ট্রি থেকে বা অন্যান্য মিনিস্ট্রি থেকে তার যেই
মানে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছেন, যেখানে ক্রিকেট বোর্ড থেকে চিঠি দেওয়া হয়েছে প্রত্যেকটা জেলা প্রশাসকের কাছে কাউন্সিলর দেওয়ার জন্য। জেলা প্রশাসক তাদের মতো করে কাউন্সিলর দিয়েছে, সেটা তার মন মতো হয়নি। সেইখান থেকে তিনি এটাকে আবার চেঞ্জ করে জেলা প্রশাসকদেরকে প্রভাব বিস্তার করে আবার ক্রিকেট বোর্ড থেকে চিঠি পাঠিয়ে আবার সেই চিঠি নতুন কাউন্সিলর তাদের মন মতো করে নিয়ে এসছে। এবং আমি নিজেও স্পোর্টস মিনিস্ট্রির বোধহয় সহকারী সচিব না পরিচালকের সাথে বোধহয় কথা বলেছিলাম যে আপনারা কেন এটিগুলি করছেন। কয় ভাই আমাদের কিছু করার নেই, আমরা। কিন্তু তাহলে কি দাঁড়ায় না যে যিনি এখন সভাপতি আছেন আমরুল ইসলাম বুলবুল, মানে তিনি কি মানে পলিটিক্যাল বা তার জন্য কেন আসিফ মাহমুদ এত কিছু করবে? মানে আমি ঠিক জানি না তার জন্য কেন করেছে, বা আমাদের ফারুক ভাইকেও কেন প্রেসিডেন্ট করা হইলো, আবার কেন তাকে বের করে দেওয়া হইলো, আবার কেন তাকে রাতের অন্ধকারে ডেকে নিয়ে কোথায় কোথায় বসে তাকে বলা হয়েছে যে আপনাকে বোর্ড অফ ডিরেক্টর হতে হবে। আমাদের অন্যান্য যারা রয়েছে তাদেরকে বিভিন্নভাবে থ্রেট করা হয়েছিল। আমি যেটা আগেও গণমাধ্যমে বলেছি যে এইভাবে, আমার কথা হচ্ছে যিনি ক্রীড়া উপদেষ্টা তার কাছে তো সবাই সমান। সেখানে বুলবুল ভাই আসুক বা ফারুক ভাই আসুক বা XYZ যে আসুক, সবাই তো তার কাছে সমান থাকবে। তিনি কেন এত বুলবুল ভাইয়ের প্রতি রিজিট হয়ে গেলেন যে তাকে করতেই হবে? এই বিষয়টা আমি আসলে আদৌ জানি না। একটা জিনিস বোধহয় তিনি ভালো কাজ করেছেন, সেটা হচ্ছে যে তার যে আলোচনার মধ্যে এখন আগের রিজিমের আলোচনা হয় না। নাজমুল হাসান পাপনের কথা কেউ আর বলে না, বা IH মল্লিকের কথা কেউ বলে না। আপনি যদি মানে এক কথা যদি বলতে হয় যে আমরা স্বৈরাচারকে দেখেছি, বাট 5 তারিখের পরে যেই স্বৈরাচারকে আমরা আর কখনো দেখতে চাইনি, তার প্রতিচ্ছবি কিন্তু আমরা দেখে গেছি এই গত 1.5 বছরে, স্পোর্টসে বিশেষ করে। মানে তিনি কি আগের কমিটিকেও ছাপিয়ে গেছেন, এর চেয়েও বেশি ছাপিয়ে গেছেন, যেখানে সরাসরি ক্রিকেট বোর্ডে কে ডিরেক্টর হবে, কে প্রার্থী হবে, কে হবে না, সেটাও ওই ক্রীড়া উপদেষ্টা তৈরি করে দিয়েছেন। বাকিটা আমি নাই বললাম, এটা আপনিও মানে অনেক বলেছেন। র্যাঙ্কিং এ কাকে রাখবেন আগে, 1-2 নাজমুল হাসান পাপন নাকি? না, আমি কাউকে কোনো র্যাঙ্কিং এ রাখতে চাই না আপাতত। মানে র্যাঙ্কিং করার মতো না অবস্থা না নেই। না, আমরা তারা নিশ্চয়ই স্বেচ্ছাচারিতা করেছে। কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করেছেন এই জায়গায়, আপনি যেহেতু অভিভাবক বলবো না, আপনি বলছেন যে কোনো প্রভাব বিস্তার করতে চানও না, যেভাবে ক্লাবগুলো নিয়ে সংকট দাঁড়িয়েছে, আপনি বলেছেন স্পোর্টসম্যান আগে, সবার আগে। সেটা যে রাজনৈতিক বিশ্বাসী হন, সে যদি খেলায় খেলতে না পারে লাভটা কি? আমরা দেখছি ক্রিকেট বোর্ডে মানে ফার্স্ট ডিভিশন আটকে আছে, 12টা দল মাত্র খেলছে, সেকেন্ড ডিভিশন হবে কিনা জানি না। আলটিমেটলি তো সাফারার। ডেফিনেটলি আমি এই কথাটি নিয়ে এই বিষয়গুলি নিয়ে বেশ কয়েকদিন ধরেই কথা বলেছি, যে আমি স্টার্টিংয়েও কিন্তু বলেছি যে আমার খেলোয়াড়রা যদি খেলতে না পারে, তারা যদি মাঠে পারফর্ম করতে না পারে, তাহলে আমার এই ক্রিকেট কোথায় যাবে, আমার ফুটবল কোথায় যাবে, আমার অন্যান্য স্পোর্টস কোথায় যাবে? এখন আমার কাছে যেটি বিষয়, যে বর্তমানে যিনি ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পালন করছেন, তিনি অত্যন্ত বিজ্ঞ একজন মানুষ। আমার কাছে মনে হয় যে ক্লাব এবং ক্রিকেট বোর্ড তাদের সাথে বসে কিভাবে এটাকে একটা সমন্বয় করে খেলোয়াড়রা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। কারণ আমি একটি কথা বলি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি কথা বলেন প্রায় আমাদেরকে, যে আমরা কখনোই আর কোনো মেগা প্রজেক্টে যাব না, মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতির কোনো সুযোগ দিব না। এবং স্পেশালি উনি একটি কথা সবসময় বলেছেন আমাকে, যে আমাদের ভবিষ্যৎ যে ক্রীড়াঙ্গন হবে সেটা হচ্ছে সরাসরি আমরা স্পোর্টসম্যানদেরকে ফোকাস করব, তাদেরকে সুযোগ সুবিধা দিব, তারা পারফর্ম করবে, আমার দেশ একটি সর্বোচ্চ জায়গায় পৌঁছাবে। কিন্তু অবকাঠামোর নামে যারা দুর্নীতি করার সুযোগ পায়, তাদেরকে সেই দুর্নীতি করার আমরা এনএসটির বাজেটেও দেখি ক্রীড়া মন্ত্রণালয়ে যে অবকাঠামোর বাজেট আছে, কিন্তু প্রশিক্ষণের বাজেট নেই। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, তার আগে একটা জিনিস, এই প্রশ্নটা আমরা আলোচনা করব। ধরেন অনেকেই বলেন যে রাজনৈতিক দলটা আসবেন, তিনি আসলে অনেক রকম পরিবর্তন হবে, অনেকে স্বপ্ন দেখেন। ধরেন ভলিবল ফেডারেশন অনেকদিন ধরে আপনার রাজনীতিতে বিশ্বাস করেন, তিনি তো স্বপ্ন দেখতেই পারেন আপনার দল ক্ষমতা আসলে তিনি ভলিবল ফেডারেশনে আসবেন। কিন্তু সমস্যা হচ্ছে সেটা করতে যেয়ে যদি ভলিবল ফেডারেশনের লোকজনের মধ্যে কষ্ট দেয়, দুঃখ দেয়, যারা খেলোয়াড়, কষ্ট দিলে কি হবে? আপনার রাজনৈতিক দলকে সে হয়তো ভোট দিতে চাইবে না। সেটা যে হোক, আপনার দায়িত্ব হচ্ছে আপনার দলের একটা ভোট যদি আপনি বাড়াতে পারেন। সে যদি এমন কাজ করতে যেয়ে সুফল ভোগ করবে, সে আপনার দল ক্ষমতা আসলে ভলিবল ফেডারেশনের প্রেসিডেন্ট হবে। কিন্তু এখন
সে সুবিধা নিশ্চিত করতেছে না এই খেলোয়াড়দের। আমরা আমি জানি না ঠিক, আমি এটা পরে আপনার এক্সাম্পল নিয়ে আমরা কথা বলবো আপনার দর্শক। আমরা ছোট একটা বিরতি নিতে যাচ্ছি, এসে যে বিষয় নিয়ে কথা বলছি উই হ্যাভ এ প্ল্যান, ক্রিয়াঙ্গনের পরিকল্পনার কথা বলছিলেন আমিনুল হক। আমরা শুনবো আরো একটু ছোট্ট একটা বিরতি নিয়ে। উই হ্যাভ এ প্ল্যান, আমরা ক্রিয়াঙ্গনের পরিকল্পনা নিয়ে কথা বলছিলাম আর পরিকল্পনার কথা জানাচ্ছিলেন আমিনুল হক, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক, বাংলাদেশ জাতীয় দল বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক। তিনি বলছিলেন আসলে অনেক সবিস্তারে, নিশ্চয়ই নিয়ে আরও অনেক ভবিষ্যতে কথা হবে। কিছু কথা তো রেখে দিলাম ভবিষ্যতের জন্য। আজকে জানলাম আমরা কিছু বিষয়। আপনি যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম যে ক্রিয়াঙ্গনে যেটা হয় যে অনেকেই তো আসতে চায়, একটা পলিটিক্যাল দল আসলে তারা ধরে নেয় আমিনুল ভাই তাকে ওই পোস্টে নিয়ে আসবে, ওই পোস্টে নিয়ে আসবে। এটা এই খেলোয়াড়দের সম্পর্কিত, কিন্তু তারা সেটা বাস্তবায়ন করতে চায়, খেলাটাই বন্ধ করে রাখে। কিন্তু তাতে হচ্ছে আপনার পলিটিক্যাল পার্টির উপর তো খেলোয়াড়রা রেগে থাকে, রেগে যায়, একটা ন্যারেটিভ দেওয়া হয় হয়তো বা আপনার দলের জন্যই সে খেলতে পারছে না। তাতে হচ্ছে আপনার একটা না দুটা ভোট কমে যেতে পারে আপনার ভোটে। আপনার তো সবার যারা পলিটিক্যাল পার্টি বিশ্বাস করেন তাদের দায়িত্ব হচ্ছে আপনার একটা ভোটও যদি বাড়াতে পারে সেটাও অর্জন। আপনার এই জিনিসটা কিভাবে দেখেন? আপনি ক্রিকেট বোর্ডেই যদি আপনি চিন্তা করেন সেটা। না, আমি শুধু ক্রিকেট বোর্ড না, আমি অন্যান্য যে ফেডারেশনগুলো আমরা দেখেছি, যে দেখেন ক্রিকেট বোর্ডের একটা নির্বাচন আমরা দেখেছি, আমরা ফুটবল ফেডারেশনের একটা নির্বাচন দেখেছি। দেখেন ফুটবল ফেডারেশনের সেই নির্বাচন, সেই স্বৈরাচারের সময় যারা ডিএফ এর দায়িত্বে ছিলেন বা যারা কাউন্সিলর হয়েছেন তাদের ভোটেই কিন্তু ফুটবল ফেডারেশন হয়েছে। হ্যাঁ, তো সেই ফুটবল ফেডারেশনে দেখেন কারা আসছে। সো এখানে কিন্তু খুব বেশি পরিবর্তন আমাদের নজরে আসে নাই, কিন্তু পরিবর্তন হয়তো আমাদের খেলোয়াড়দের ভিতরে এসছে, যেটা আমাদের বেশি দরকার। যেমন আমাদের হামজা আছে, আমাদের অন্যান্য যারা বাংলাদেশি বংশোদ্ভূত যারা বিদেশে যারা অবস্থান করে, তাদের মতো কিছু সলিড কিছু প্লেয়ার পাওয়াতে বাংলাদেশ টিমের কিন্তু ফুটবলে কিন্তু একটা চেঞ্জ, পরিবর্তন আমরা দেখছি, যেটা আমার কাছে মনে হয় যে ফুটবলের ক্রেজকে বলেন বা ফুটবলের যে টোটাল একটা এনভায়রনমেন্ট, একটা ব্র্যান্ডিং কিন্তু একটা পরিবর্তন আসছে, সেটা অবশ্যই আমাদের জন্য একটা পজিটিভ একটা সাইন। সো বাট ফুটবলের যে স্ট্রাকচার, ফুটবলের শুধু আমি ওই ন্যাশনাল টিমকে বাছাই করে কিন্তু আমার ফুটবল হবে না। আমার একদম রুট লেভেলে প্রত্যেকটা জেলায় খেলা হচ্ছে কিনা ফুটবল, আমার তৃণমূলে খেলা হচ্ছে কিনা, আমার পাইপলাইনে খেলা রয়েছে কিনা, আমার বয়সভিত্তিক টুর্নামেন্ট হচ্ছে কিনা, আমরা ফুটবলকে নিয়ে কি ভাবছি, আমরা আগামী 5 বছরে কি প্ল্যান করলাম, কোনো প্ল্যান নাই আমাদের। সো এই ধরনের সমস্যাগুলো কিন্তু শুধু ফুটবল না কিংবা ক্রিকেট না, আমাদের অন্যান্য স্পোর্টসের অবস্থা কিন্তু আরও ভয়াবহ। আপনি যদি অন্যান্য ইন্ডিভিজুয়াল, আপনি একটু আগে বলছিলেন ভলিবলের কথা বলছিলেন আপনি, যদিও বিষয়টা সম্পর্কে আমি খুব বেশি ওয়াকিবহাল না, বাট আমার কাছে যতটুকু মনে হয়, আপনি যে ভোটের কথাটা বলেছেন, এখানে একটি ভোটের বিষয় রয়েছে। আমি আমার জায়গা থেকে যেটা আমি ফিল করি বা আমার দল আমরা চিন্তা করি যে আমরা নিরপেক্ষ থেকে আমরা স্পোর্টসটাকে কিভাবে ডেভেলপ করা যায়। আমরা রাজনৈতিক দল, আল্লাহ যদি আমাদেরকে কবুল করে, আমরা যদি সরকার গঠন করতে পারি ইনশাআল্লাহ, আমাদের পলিটিক্যাল একটা বিষয় থাকবেই, এটা ডেফিনেটলি থাকবে। আমি এটা রাতারাতি চেঞ্জ করতে পারবো না, বাট আমরা স্পোর্টসটাকে, যারা স্পোর্টসম্যান, যারা ক্রীড়া সংগঠক, তাদের হাতে দিতে চাই। লাইক আপনারা ক্রীড়া সাংবাদিক, আমি আপনার সাথে পরামর্শ করব। আমার মতো, আপনার মতো যারা এখানে বিভিন্ন ইভেন্ট নিয়ে, ধরেন আপনারা ক্রিকেটের বিভিন্ন, ভালো হলে ভালো বলেন, খারাপ করলে সমালোচনা করেন। সো আমি যদি আপনাদের সাথে পরামর্শ করি, আলোচনা করি, তাহলে তো আপনারা বলতে পারবেন যে হ্যাঁ, আমাদের ক্রিকেটের জন্য এটা করলে ভালো হয়, আমি চেষ্টা করব সেটা করার জন্য। আমার ফুটবলের জন্য এটা করলে ভালো হয়, এটা করব। আপনার দরজা জানলাগুলো খোলা রাখবেন। এক্স্যাক্টলি, আমি ওপেন করে রাখতে চাই, কারণ আমি মানে যেটা চিন্তা করি যে আল্লাহ যদি আমাদেরকে কবুল করে, স্পোর্টসটা আমাদের সবার, সেখানে কে কোন ফেডারেশনের সভাপতি হলো, কে কোথায় দায়িত্ব নিল সেটা না, যাকে দিয়ে আমার ওই ক্রিকেট, ফুটবল বা অন্যান্য স্পোর্টস ডেভেলপ করবে, যার উপরে আস্থা রাখলে আমি ভালো কিছু পাবো, আমরা সেই মানুষগুলোকে বাছাই করে নিতে চাই। এই জায়গাটায় আমাকে অনেকে প্রশ্ন করতে বলেছে, আমিনুল ভাই আপনি বলেই হয়তো বা খেলোয়াড়রা অনেক স্বপ্ন দেখে, কারণ আপনি এই জায়গাটা পার করে এসেছেন। অন্য কারো বোঝার কিন্তু, ইভেন আমিও বুঝবো না এই কষ্টটা। আমি হয়তো বা স্পোর্টস সাংবাদিকতা করি, কিন্তু আপনি মাঠে খেলেছেন। সেটা বলতে ধরেন আপনি ক্রিকেটের উদাহরণটা দিলাম, যে ক্লাব ক্রিকেট আটকায় আছে প্রায় 1400-1500 ক্রিকেটার, কিন্তু তারা কিন্তু সামনে জানুয়ারি মাস অনেকে বাচ্চাকে স্কুলে ভর্তি করাবে, লিগটা না হলে, আপনি জানেন, আপনিও এটা পার করে আসছেন, একটা লিগ না হলে এই যে কষ্টগুলো হচ্ছে, সেখান তো আপনার প্রতি ক্ষিপ্ত হয়ে যেতে পারে, যেটা হয় ন্যারেটিভ দাঁড়াতে পারে। বোধহয় আমিনুল ভাইয়ের জন্য হচ্ছে না, বোধহয় বুলুল ভাইয়ের জন্য হচ্ছে না, বোধহয় ফাহিম স্যারের জন্য, যার জন্যই হোক, আলটিমেটলি কিন্তু অভিভাবক আপনারা যেহেতু দলের উপর আসতে পারে, এই 1500 পরিবার চিন্তা করা যায়। মানে আমি একদম ডে ওয়ান থেকে, যখন থেকে শুনেছি যে ক্রিকেট নিয়ে, আমি কয়েকটি ইন্টারভিউ দিয়েছি, আমি বারবারই একটি কথা বলার চেষ্টা করেছি
যে যারা খেলোয়াড় এবং আমি এবং আমার দল এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সব সময়, যেটি আমি বিরতির আগে একটি কথা বলেছি, যে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাই থাকবে শুধু খেলোয়াড়দের দিকে। খেলোয়াড়দের সুযোগ সুবিধা কিভাবে বাড়ানো যায়, কিভাবে খেলোয়াড়রা তার পরিবারকে ভরসা দিতে পারে। যেমন আমাদের ট্যাগলাইন আছে একটি, যে ক্রিয়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই যে জায়গাটা, এটাকে আমরা এস্টাবলিশ করতে চাই, যে আমরা যখন খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করব, তখন পরিবার কিন্তু সিকিউরড হবে। আপনি যখন একজন ন্যাশনাল প্লেয়ার, সে ধরেন আমি ভারোত্তোলনের কথাই বলি, যে একজন ক্রীড়াবিদ সে ইন্টারন্যাশনাল একটি ম্যাচ খেলতে গেছে, সে গিয়ে যদি চিন্তা করে যে আমার বাসায় আগামীকালকে কি বাজার করবে, কি খাবে, আপনি চিন্তা করেন তার কি সেই শতভাগ সে কনসেন্ট্রেট করতে পারবে খেলায়? কখনোই পারবে না। সো আমি যদি সেই খেলোয়াড়টিকে, তার পরিবারকে আশ্বস্ত করতে পারি যে না, আপনাকে মাসিক একটি বেতন কাঠামোর ভিতরে রাখা হবে, আপনাকে সরকারের পক্ষ থেকে দিস অ্যান্ড দ্যাট এই সুযোগ সুবিধা দেওয়া হবে, তাহলে কিন্তু আপনি আর আপনার পরিবার নিয়ে ভাববেন না যেন আমার পরিবারকে তো সরকার দেখছে। আপনি তখন শতভাগ খেলার দিকে মনোযোগী হবেন। আমরা ওই জায়গাটি নিয়ে কাজ করতে চাই। এবং আরেকটি বিষয় বলি, যে আমাদের খেলা চলাকালীন সময় খেলোয়াড়দের অনেক কদর থাকে, তাই না? এটা সর্বক্ষেত্রেই। আবার খেলা ছেড়ে দেওয়ার পরে যেটা দুর্ভাগ্যের বিষয়, যে আমি আমার সাথে অনেক যোদ্ধা ফুটবলারদেরকে দেখেছি, আপনি হয়তোবা দেখেছেন, যারা কঠিন সময় পার করেছে। কেউ হয়তোবা গ্রামে চলে গেছে, গিয়ে হয়তো একটা দোকান দিয়ে কোনোভাবে জীবনযাপন করছে, কেউ হয়তোবা বিদেশে চলে গেছে, কেউ গিয়ে ড্রাইভিং করছে, কেউ হয়তোবা শপিং মলে কাজ করছে। তিনি কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন, তিনি বাংলাদেশ দলের হয়ে খেলেছেন। সেই মানুষটি তার খেলা ছেড়ে দেওয়ার পরে সে হতাশাগ্রস্ত হয়ে যায়। আমি সেই মানুষগুলোর জন্য বলতে চাই, আল্লাহ যদি আমাদেরকে কবুল করে, খেলা ছেড়ে দেওয়ার পরে আপনার জন্য একটি কর্মসংস্থানের ব্যবস্থা আগেই তৈরি করা থাকে। এখানে কি আমরা দেখেছি 5 আগস্টের পর আপনি অন্য জায়গায় কষ্ট পেয়েছেন, কিন্তু আমরা দেখেছি আপনি এমন কোনো জায়গায় নেই, সিলেটে গেছেন, এক জায়গায় গেছেন, যেখানে প্রতিভা দেখেছেন, আপনার নিজের উদ্যোগে, আপনার দলের উদ্যোগে, আপনার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উদ্যোগে আপনি চেষ্টা করেছেন পাশে দাঁড়াতে। এখানে অনেকে আমাকে প্রশ্ন করেছে, এই চেষ্টা কি অব্যাহত থাকবে? ডেফিনেটলি। জিতুন অথবা হারুন। আমি জাস্ট এটা আমাদের থার্ড পয়েন্টে ছিল। আমি যে দুটি পয়েন্টে বলেছি, প্রথমে যে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা, আরেকটি বলেছি জাতীয় শিক্ষাক্রমে 4র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা। থার্ড পয়েন্টই আছে আমাদের যে নতুন কোরিয়া স্পোর্টস। আপনারা নতুন কুড়ির সাথে কিন্তু অনেক আগে থেকে পরিচিত। আমরা কালচারাল অনুষ্ঠান হিসেবে দেখি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই 80-র দশকে তিনি সাংস্কৃতিক অনুষ্ঠান করেছিলেন নতুন কুড়ির নামে, এবং সেই নতুন কুড়ির আদলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তিনি নতুন কুড়ি স্পোর্টস নামে একটি কর্মসূচি, একটি কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন, যারই কিন্তু এই যে ট্যালেন্ট হান্ট, আমি বিভিন্ন জায়গায় যে গিয়েছি, আমি কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনে গিয়েছি। তার কাছে যখনই কোনো ছোট ভিডিও ক্লিপ কোনো প্রতিভাবান খেলোয়াড়ের তিনি দেখেন, সাথে সাথে তিনি এটা আমার কাছে পাঠান, এবং তিনি পাঠালে আমি বুঝে ফেলি যে আমাকে কি করতে হবে। আজকে আমরা বুঝতে পারলাম নতুন করে স্পোর্টস। এক্স্যাক্টলি, নতুন করে স্পোর্টসের যেটি হবে, এখানে ধরেন বাংলাদেশের সবাই কিন্তু, আমরা ওই গ্রামে গঞ্জে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, তারা কিন্তু সুযোগ সুবিধার অভাবে তারা কিন্তু সেই গ্রামেই কিন্তু তাদের প্রতিভা হারিয়ে যায়। আমরা সেই সকল প্রতিভাবান খেলোয়াড়দেরকে সংরক্ষণ করে, প্রতিভা অন্বেষণ করে, আমরা কিন্তু পরবর্তী একটি পয়েন্ট আছে আমার, সেটি হচ্ছে যে আমরা প্রত্যেকটি বিভাগীয় শহরে আমরা স্পোর্টস ভিলেজ নির্মাণ করতে চাই। আমরা বিকেএসপি শাখা নির্মাণ করতে চাই। আমরা যে নতুন করি স্পোর্টসের মাধ্যমে যেই সকল প্রতিভাবান খেলোয়াড়দের পাবো, তাদেরকে সরকারিভাবে তাদের পড়াশোনা এবং খেলাধুলার সকল দায় দায়িত্ব রাষ্ট্র, এগুলো নিশ্চয়ই আপনার ইস্তেহারে থাকবে, সবকিছুই আছে ইনশাল্লাহ। একটা কমন প্রশ্ন এখানে আপনি অনেকবার ফেস করেছেন, সাকিব আল হাসানকে নিয়ে আপনি অনেক সম্মান দেখেন, আমি জানি পলিটিক্যালি আপনাদের মধ্যে অনেক পার্থক্য আছে, সেটা বাস্তবতা। সেই সাকিব আপনি অনেক বড় হৃদয় থেকে জানেন। আমরা জানি যে উই হ্যাভ এ প্ল্যানের সময় আমরা কোনো বিদ্বেষ, হিংসা, কোনো কথা শুনিনি।
সাকিব আল হাসানকে নিয়ে অনেক কথা আপনি উত্তর দিয়েছেন। সাকিব আল হাসান ফিরতে পারবে কিনা বাংলাদেশে, আপনি কোনো উদ্যোগ নেবেন কিনা, নিলে সেটা কীভাবে, আমরা ছোট্ট বিরোধী নিয়ে আপনার কাছে শুনতে চাইব। দর্শক, আমরা কথা বলছি উই হ্যাভ এ প্ল্যান ক্রিয়াঙ্গনের পরিকল্পনা নিয়ে। আমাদের সঙ্গে আছেন আমিনুল হক। বিরতির পর আবারও কথা হবে এই নিয়ে। দর্শক, আমরা কথা বলছিলাম উই হ্যাভ এ প্ল্যান, সে ক্রিয়াঙ্গনের পরিকল্পনা নিয়ে। আমিনুল হক আমাদের সঙ্গে আছে। আমিনুল ভাই, ছোট করে অনেকগুলো প্রশ্ন করতে হবে, যেটা করে গিয়েছিলাম। সাকিব আল হাসান ফেরার কোনো সম্ভাবনা তৈরি হবে কিনা যদি দায়িত্বে আসেন? দেখেন, আমি বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, আমরা কিন্তু প্রথমেই বলেছি যে আমি ব্যক্তিগতভাবে অ্যাজ এ স্পোর্টসম্যান, আমার সাথে গত 17 বছর যে জুলুম, নির্যাতন, মামলা হামলা, যেভাবে গুলি করা হয়েছে, রক্তাক্ত হয়েছে, এই ধরনের কোনো প্রেক্ষাপট সাকিব কিংবা মাশরাফি তাদের মতো লিজেন্ডারি খেলোয়াড়ের সাথে হোক, এটা আমি কখনোই চাই না। অ্যাজ এ স্পোর্টসম্যান হিসেবে কখনোই চাই না। বাট যেহেতু তারা ওই স্বৈরাচারের 300 জনের একজন ছিল, তো সেই ক্ষেত্রে এটা সিদ্ধান্ত রাষ্ট্র নেবে। বাট আমি অ্যাজ এ স্পোর্টসম্যান হিসেবে খেলোয়াড়দের প্রতি আমার একটি সফট কর্নার, একটি ভালো লাগা, একটি শ্রদ্ধা, এটি সবসময় থাকবে, সে যেই দলই করুক না কেন। বাট আমরা যে বিষয়টিকে সবচেয়ে বেশি ফোকাস করছি, যদি সে এমন কোনো ঘটনার সাথে জড়িত না হয়, ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে তাকে ভবিষ্যতে আমরা সেটা বিচার বিশ্লেষণ করে সে যদি নিরপরাধ হয়, তাহলে অবশ্যই কেন সে ফিরতে পারবে। মানে আইনগত কাঠামোর বাইরে সাকিবের পাশে আমিনুল হক। ডেফিনেটলি আমি স্পোর্টসম্যান সকলের পাশেই রয়েছি। আমরা চাই যে যেই রাষ্ট্রীয় যে সিদ্ধান্তগুলো আইনগত যদি কোনো সমস্যা না থাকে, ডেফিনেটলি আমরা চাই যে সাকিব কিংবা যারা মানে খেলোয়াড় রয়েছে তাদের সাথে যাতে এই ধরনের ঘটনা কখনো না ঘটে। আরেকটা বিষয় অনেকে বলেছেন, আপনিও কথা বলেছেন, নারী ক্রীড়াবিদদের যৌন হয়রানি নিয়ে অনেক কথা এসছে। এই বিষয়ে ভবিষ্যতে কোনো প্ল্যান আছে? ডেফিনেটলি আমি ইতিমধ্যে আমাদের প্ল্যানিংয়ের ভিতরে এটা আছে যে আমাদের নারী ক্রীড়াবিদরা কিন্তু আমাদের ফুটবল বলেন, ক্রিকেট বলেন, এবং আমি কয়েকদিন আগেই আমার বাসায় এসে খই মার মা, যিনি টেবিল টেনিসে রৌপ্য পদক পেয়েছেন ইসলামিক সলিডারি যেটা গেমস হয়েছিল, আমরা কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু তার পাশে দাঁড়িয়েছে এবং আমরা তাকে তার যে এস্টাবলিশমেন্ট এবং সে একটি ভালো পজিশনে না যাওয়া পর্যন্ত আমরা সবসময় তার পাশে রয়েছি, আমরা পাশে থাকবো ইনশাল্লাহ। সো আমি মনে করি যে আমাদের নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা প্রদান করা এবং তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করা, এটা সরকারের এবং রাষ্ট্রের একটি অবশ্যই গুরুত্বপূর্ণ দায়িত্ব। এবং আল্লাহ যদি আমাকে কবুল করে ইনশাল্লাহ, আমরা সেই জায়গা থেকে সরকারের পক্ষ থেকে আমরা শতভাগ সকল নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা থেকে শুরু করে তাদের পরিবারের সকল প্রকার সুরক্ষা এবং সুযোগ সুবিধা আমরা প্রদান করবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় আপনাকে মজা করেই বলছিলাম যে লাস্ট 15 মাসের জন্য হয়তো আগের বোর্ডের কথা আসে না, শুধু তো ক্রিকেট না, স্পোর্টসের অন্যান্য অঙ্গনে অনেক দুর্নীতির কথা আছে। গত 16-17 বছর যে অনিয়মের কথা অভিযোগ আছে, কোনোটা কিন্তু এ পর্যন্ত প্রমাণিত না। সেগুলোর বিষয়ে আপনি কোনো ব্যবস্থা বা প্ল্যানিং আছে? আমাদের অলরেডি আমার 2টি টিম আর রয়েছে, আমি একটু বলেই দিই, 2টি টিম রয়েছে যারা কাজ করছে। গত 17 বছরে কোথায় কোথায় দুর্নীতি হয়েছে সেগুলো আমরা আইডেন্টিফাই করছি এবং গত 5ই আগস্টের পরে কোথায় কোথায় দুর্নীতি হয়েছে সেগুলো আমরা চেষ্টা করছি আমাদের আমলে এনে ভবিষ্যতে যাতে এই দুর্নীতির লাগাম কিভাবে টেনে ধরা যায়। কারণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বেশ কয়েকদিন আগেই একটি বক্তব্য রেখেছিলেন যে আমরা শতভাগ দুর্নীতির লাগাম টেনে ধরতে চাই, আমরা শতভাগ আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটা লাগাম টেনে ধরতে চাই। এখানে আমরা জিরো টলারেন্স দিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় কাজ করবেন এবং তার একজন কর্মী হিসেবে আমরা সেটি জিরো টলারেন্স দিয়ে চেষ্টা করব যে আমরা স্পোর্টসকে কিভাবে দুর্নীতি মুক্ত করতে পারি, যাতে ভবিষ্যতে আমরা কোনো দুর্নীতির সুযোগও তাদেরকে করতে দিতে চাই না। অনেকে বলেছে আপনার ইমিডিয়েট পাশে 2 ক্রীড়ামন্ত্রী, একজন নাজমুল হাসান পাপন যিনি বিসিবি সভাপতি ছিলেন, আসিফ মাহমুদ ছিলেন। তাই নাজমুল হাসান পাপনের কাছ থেকে যদি আপনাকে বলা হয় যে মানুষ তো শেখে, মানুষ আসলে অতীত থেকে যখন শিক্ষা নেয় তখন কাজটা সুবিধা হয়, আর অনেকে ভুল করে শেখে, আপনি তার কাছ থেকে কি শিক্ষা নেবেন? মানে তার আমি স্পেশালি তার বিষয়ে আমার আসলে ওইভাবে তার সাথে আমার কখনো কথাও হয়নি, তার সম্পর্কে আমি ওইভাবে জানিও না। বাট আমি ওভারঅল একটি কথা বলতে চাই যে আগামী রাজনীতিতে আমরা আমাদের দল বিএনপি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় গুণগত পরিবর্তন আনতে চান এবং সেই গুণগত পরিবর্তনের জন্য আমাদের ক্রীড়াঙ্গন হবে অন্যতম একটি মাধ্যম এবং সেই ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশে একটি স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতির পরিবেশ তৈরি করতে চাই। কারণ আমরা এই স্বাধীনতার প্রায় 55 বছর চলছে,
17 বছরের যে জঞ্জাল আমরা একদিনে পরিষ্কার করতে পারবো না, কিন্তু সেই 17 বছরের স্বৈরাচারের যে ভূমিকা ছিল বাংলাদেশে আগামীর ফেব্রুয়ারি নির্বাচনের পরে যাতে ওই স্বৈরাচারের সুতা পরিমাণ কোনো কিছু যাতে বাংলাদেশে আর দেখতে না হয়, আমরা সেটা আশা করি। তো সেই জায়গা থেকে আমরা আশা করি যে বিগত সময় যেটি চলে গেছে আমরা সেটিকে ভুলে যাব না, সেটিকে মনে রাখবো, অতীত থেকে আমরা শিক্ষা নিব, কিন্তু ভবিষ্যতে আমরা কোনো ভুল করতে চাই না। এক্স্যাক্টলি, আমি এই পয়েন্টই বললাম, শিক্ষা নেয়া আর ভুল না করা। এক্স্যাক্টলি, ভবিষ্যতে আমরা কোনো ভুল করতে চাই না, কারণ আমরা চাই যে আমরা শুধু কোনো দলীয় না, আমরা সকলের জন্য কাজ করতে চাই। আমাদের আজকে বাংলাদেশে ভিন্ন মত থাকবে, ভিন্ন মতের মাধ্যমে কিন্তু গণতন্ত্রের সৌন্দর্য প্রতিষ্ঠিত হয়। আমরা সেই ভিন্ন মতকে শতভাগ সম্মান দেখিয়ে আমরা বাংলাদেশে একটি প্রতিষ্ঠিত এবং পরিপূর্ণ গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করতে চাই। সেই আপনি বললেন ভিন্ন মতকে আপনি সম্মান জানাতে চান। বিসিবিতে একটা খুব কমন বারবার আসছে কথাটা যে নতুন সরকার আসলে এই বোর্ড ভেঙে দেওয়া হবে, এই বোর্ড থাকবে না। না, এরকম কোনো বিষয় না। আমার কাছে যেটি মনে হয় যে ক্রীড়া উপদেষ্টা তিনি যে ভুলগুলো করে গেছেন ক্রিকেট বোর্ডকে কেন্দ্র করে, তার জন্য যারা দায়িত্ব আছে তাদেরকে সাফার করতে হবে, বিষয়টি এরকম না। বাট আমরা কোথায় কোথায় দুর্নীতি হয়েছে বা কোথায় অনিয়ম হয়েছে আমরা সেগুলো অবশ্যই পর্যালোচনা করব, এবং আপনারাও তো অনেক বড় সাক্ষী, কারণ আপনারাও জানেন যে ক্রিকেট বোর্ডের নির্বাচনটি কিভাবে হয়েছে, এখানে কোথায় কোথায় ভুল ছিল, রাতের অন্ধকারে কিভাবে এসে ফর্ম জমা দিয়ে গেছে, কাউন্সিলরশিপ জমা দিয়ে গেছে, আপনাদের মাধ্যমে কিন্তু আমরা জেনেছি। সো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং সেই আলোচনার মাধ্যমে যেখানে আইসিসির একটি রিজার্ভেশন রয়েছে এখানে, এবং সেই চিন্তা থেকে কিন্তু আমরা সার্বিকভাবে আমার ক্রিকেট যাতে ক্ষতিগ্রস্ত না হয়, আমার ফুটবল যাতে ক্ষতিগ্রস্ত না হয়, আমার স্পোর্টস যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই খেলাকে সবার আগে রেখে আমরা বাকি যেই সাংগঠনিক যে কার্যক্রমগুলো রয়েছে, সংগঠনে যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে সাজাবো। বাট আপনার যে ধারণা বা অনেকে ধারণা করছে, এটা ভাবার কোনো সুযোগ আমরা নেই। একদম শেষ আমরা ভাই, যেটা আমি তো বারবার বলি, এই স্টেজটা আপনার, আবারও আসবেন নিশ্চয়ই, যেখানে থাকেন যে অবস্থায় থাকেন নিশ্চয়ই আপনি আসবেন, এটা শিওর কথা আপনার কাছ থেকে নিচ্ছি। তার আগে যেহেতু আপনি নির্বাচনে দাঁড়াচ্ছেন, মানুষের কাছে যেতে হচ্ছে, আপনার বাস্তবতা যেই ফলাফলই হোক, যে অবস্থায় হোক, একজন আমিনুল হককে সাধারণ মানুষ জবাবদিহিতার জায়গায় কিভাবে পাবে? আপনার শেষ পর্যায়ে মানে আপনি কোন দায়বদ্ধতা বলে যেতে পারবেন যে আমাকে আপনি পাবেন? আমি শুধু একটি লাইন দিয়ে শেষ করব যে আমি আপনাদেরই একজন, আমি আপনাদের সমাজের একজন, এবং আমি আপনাদের মাঝে থেকেই আমার যে নিজ নিজ এলাকার যে সমস্যাগুলো রয়েছে, আমার যে স্পোর্টসের যে সমস্যাগুলো রয়েছে, আমি আপনাদের সকলের সাথে বসে আলোচনার মাধ্যমেই প্রত্যেকটি কাজ করতে চাই। সো আমি আপনাদের একজন হয়ে কাজ করতে চাই। কেউ যদি আপনার সমালোচনা করে, ভুল ধরিয়ে দেয়, আপনি ডেফিনেটলি আমি তাকে সাদরে গ্রহণ করে নিব, যে আমি তো চাই যে আমার কোথাও ভুল থাকলে সেটা আপনারা বলেন। আমি জেনে শুনে নর্মালি আমার ভুল হয় না, আমার অজান্তে ভুল হতে পারে, বাট আমি যদি আপনারা আমাকে পরামর্শ দেন, আপনারা আমার পাশে থাকেন, ডেফিনেটলি আমরা সবাই মিলে কিন্তু আমাদের আগামীর একটি সুন্দর ক্রীড়াঙ্গন আমরা গড়ে তুলতে সমালোচনার পারবো। প্রশ্ন হচ্ছে কাউকে এগিয়ে যেতে সাহায্য করে। আমি এটা অ্যাকসেপ্ট করতে পছন্দ করি। আমরা সেটা চাই। নিশ্চয়ই ভালো থাকবেন আমিনুল হক, আপনার জন্য অনেক শুভকামনা। উই হ্যাভ এ প্ল্যান, স্পোর্টস নিয়ে আপনার প্ল্যান সামনে আরো পরিপূর্ণতা পাক, সেটা চাই। আবারও দেখা হবে নিশ্চয়ই। হ্যাঁ, আপনাকে দর্শক অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। এই আলোচনা নিশ্চয়ই সামনে আরও আগবে। উই হ্যাভ এ প্ল্যান, স্পোর্টস নিয়ে এই পরিকল্পনা। আপনারা পাশে থাকবেন, স্পোর্টসের সঙ্গে থাকবেন, ক্রিকেট, ফুটবল, অন্যান্য যেসব ফেডারেশন আছে সবার পাশে থাকুক, ক্রীড়াঙ্গন বিজয়ী হোক সেই প্রত্যাশা। ভালো থাকবেন।